Hello everyone, welcome to WBPSC Success Strategy by Unacademy। आज इंडियन ন্যাশনাল মুভমেন্টের বেস্ট 500 কোশ্চেন যে সিরিজটি তার পার্ট 12 আমি ডিসকাস করব। অলরেডি পার্ট 1 টু পার্ট 11 চ্যানেলে আপলোডেড করা আছে, আপনারা ভিজিট করবেন, দেখে নেবেন। এবং সেপারেট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এমসিকিউ বলে দুটো প্লেলিস্ট করা আছে, এমসিকিউ আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দুটো প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করুন। মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। ভিডিও স্টার্ট করার ক্ষেত্রে ইনফরমেশন, এই ভিডিওটি শুধুমাত্র WBCS প্রিলিমস ও মেন্সের জন্য নয়, আদার্স যে গভর্নমেন্ট এক্সামিনেশনগুলো আছে, SSCGL, আরবি NTPC, আরবি গ্রুপ ডি, SSCGL, CHSL, MTS, আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট। আপনার ভিডিওগুলো দেখুন আপকামিং এক্সামগুলোর জন্য। ভিডিও স্টার্ট করার আগে আরও কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের জন্য। তো আমাদের চ্যানেলে অলরেডি টপারদের ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো দেখুন। যে দেবলীনা ম্যামের অ্যান্সার অ্যান্ড মেডাভেল হিস্ট্রি লাইভ ভিডিও দেখতে পাবেন, পলাশের লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো করুন, আপনাদের খুব উপকৃত হবেন। আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। 144 অবধি আমি কোশ্চেন কভার করে দিয়েছি, আর 145 থেকে আপনাদের কোশ্চেন স্টার্ট হবে। দ্য বার্মিজ ফোর্স এন্টার দ্য আরাকান অ্যান্ড দ্য ক্যাপচার্ড এরিয়াস অ্যারাউন্ড মডার্ন মণিপুর ইন দ্য ইয়ার অফ। কোশ্চেনটাকে আমরা ডিসকাশন করবো। একটা সারপ্রাইজ হচ্ছে আপনাদের জন্য, যে আপনাদের ম্যাপ দিয়ে বোঝাবো আজকে ফুললি ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও আজকে আনা হচ্ছে। এবং পার্ট 12 থেকে ফুললি আমাদের পুরো আপ টু ডেট ভিডিও আপনারা যেটা পাবেন পার্ট 12 থেকে পার্ট 13, 14 অ্যান্ড সো ওয়ান, সেই ভিডিওগুলো প্রত্যেকটাতে ম্যাপ এবং পিকচার থাকবে। তো ম্যাপ যেমন জিওগ্রাফি দরকার, হিস্ট্রিতে দরকার। সো অ্যান্সারটা কী হবে? 1813। আমরা ম্যাপ দেখে নিই। এখানে দেখতে দেখছেন বাংলাদেশ, বার্মা, যার হচ্ছে রাজধানী মান্দালায় আছে। এখানে একটা রেড কালার দেখতে পারবেন যে রাখাইন স্টেট। এই রাখাইন স্টেটটা আগে কোনটা ছিল? ওর নাম কিন্তু আরাকান। এই যে আরাকান যে এটা দেখতে পাচ্ছেন, সেটা রাখাইন স্টেট ছিল, বোঝা গেল। এবং এই রাখাইন স্টেটটা কিন্তু প্রথম ইঙ্গো যে বার্মিস ওয়ার হয় তারপরে কিন্তু ব্রিটিশদের হাতে চলে যায় সেটি। আমরা ইতিহাসে একটা জিনিস পড়ে থাকবো যে লোয়ার ব্রহ্মপ্রদেশ, মানে নিম্ন ব্রহ্মপ্রদেশ বা লোয়ার ব্রহ্মদেশ প্রভিশন বা লোয়ার ব্রহ্মদেশ, যেই এটা পড়তাম আমরা, সেটা ব্রিটিশরা আস্তে আস্তে কিন্তু ক্যাপচার করা শুরু করলো। মানে প্রথমে রাখাইন স্টেট, তারপরে মিডিল, এবং তারপরে টোটালটা তারা ক্যাপচার করলো ব্রিটিশরা। তা ফার্স্ট স্টার্ট করেছিল রাখাইন স্টেট থেকে। তা রাখাইন স্টেট আমরা ম্যাপে দেখতে পাচ্ছি রেড কালারের যেটি, সেটি কিন্তু আজকে যে মডার্ন মণিপুর, আজকে কিন্তু মডার্ন মণিপুর সেখানে না। মডার্ন যে মণিপুর যে জায়গাটা আছে, রাখাইন যে প্রভিন্সটা এখানে রেড কালার দেখাচ্ছেন, এরই সাথে সাথে এই যে বর্ডার লাইন বরাবর যে বার্মিজ আছে ইস্টার্ন সাইডে, এই টোটালটাই হচ্ছে আরাকান স্টেট ছিল। বাট বার্মিজরা ক্যাপচারিং করার পরে যে পোর্শনটা বাকি থাকলো সেটাই ম্যাপে দেখিয়েছি। আরাকান প্রভিন্স কিন্তু অ্যাকচুয়াল বার্মিজ বর্ডার ধরে, বার্মিজ এবং ইন্ডিয়ান যে বর্ডার ধরে, ব্রিটিশ ইন্ডিয়ান যে বর্ডার ধরে যেটা ছিল অখণ্ড ভারতে, সেটা কিন্তু অ্যাকচুয়াল ছিল। বাট বার্মিজরা ক্যাপচার করার পরে যেই পোর্শনটুকু আমি বাকি ছিল, সেই পোর্শনটাতে রেড লাইনটা বা রেডের যে এরিয়াটা সেটা হচ্ছে। কোনো কনফিউশন থাকলে চলবে না। এবং আজকের দিনে কিন্তু আরাকান বলতে মায়ানমারে ওই জায়গাটাকেই বোঝা হয় যেখান থেকে রোহিঙ্গা ক্রাইসিস ব্যাপারটা হয়ে গেছে আরাকান প্রভিন্সে, বোঝা গেল। রিলেট করুন ব্যাপারটাকে, আরাকান যা রাখাইন তো একই ব্যাপার। এক্সপ্রেশন দেখুন, দ্য বার্মিজ রুলার্স হ্যাড অ্যান এক্সপ্যানিস্ট পলিসি, আমি বলে দিয়েছি, ট্রাই টু অ্যানেক্স দ্য সিয়াম। সিয়াম কোন দিকে আছে? বার্মার পশ্চিম দিকে, কোন তার সাথে চায়না বর্ডার শেয়ার করে, বোঝা গেল। ইন 1765-69 তারা কি করলো? সিয়াম থেকে তাদের রাজ্যের মধ্যে নেওয়ার চেষ্টা করলো, আক্রমণ করলো। সিয়াম অ্যাপ্রোচ কোথায় গেল? চায়নাতে গেল সাপোর্টের জন্য। সিয়াম করলো চায়নার রাজার কাছে বললো যে আমাদেরকে বাঁচান, আমাদের সাপোর্ট করুন। ডিউ টু দ্যাট বার্মিজ রুলার্স ওয়ার আনএবল টু এক্সপ্যান্ড দ্য সাইড। চায়নার ভয় কিন্তু বার্মারা কি করলো? ওইদিকে আর এগোলো না। তারপর নজর পড়লো কোন দিকে? ইস্টার্ন সাইডের দিকে। আর ইস্টার্ন সাইডে কি ছিল? আমাদের ইন্ডিয়ার সাথে শেয়ার করে যে আরাকান যে প্রভিন্সটা ছিল সেটা ছিল। তখন আরাকান প্রভিন্সে তাদের নজর পড়লো এবং তারা কি করলো? প্রথমে যে আমাদের যে মডার্ন যে মণিপুর যে জায়গাটা, তারা প্রথমে ক্যাপচার করা শুরু করলো। টোটালটা কিন্তু আরাকান প্রভিন্সের মধ্যে ছিল। আমি যে ম্যাপে যেটা দেখিয়েছি সেটা কিন্তু ক্যাপচারিং এর পর, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, তা 1813 খ্রিস্টাব্দে তারা ছিল মডার্ন যে মণিপুর সেই জায়গাটা তারা ক্যাপচার করে নিল, বোঝা গেল। আচ্ছা, ট্রিটি অফ ইয়ান্দাবু সাইন ইন দ্য ইয়ার অফ। ইয়ান্দাবু, যে ট্রিটি অফ ইয়ান্দাবু যে বলছি, সেটা কোন বছরে সাইন করা হয়েছিল? 1826। এখানে অনেকটা কিছু জানার আছে, ভালো করে দেখুন। প্রথম ম্যাপ দেখাচ্ছে 1819 থেকে 1824। এখানে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যে সবুজ লাইনটা আছে,
ঠিক পরের ম্যাপটাতে দেখুন একটা চেঞ্জ আসবে। এই যে একটা কালার আসছে, হ্যাঁ, এই যে কালারটা আসছে, যে রেডিশ যে কালারটা, আচ্ছা, চেরি কালার যাকে বলা হয়, যে কালারটা আসছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রিটিশরা কোন কোন জায়গাগুলো ক্যাপচার করছে দেখুন। যে আরাকান যে প্রভিন্সটা ছিল, অর্থাৎ ডিপ যে যে আমাদের যে সবুজ যে কালারটা ছিল, গ্রিন কালারটা, সেটা দেখুন অনেকটা কমে গেছে। মিডল সাইডে যে আপার যে দিকটা দেখুন, ওই যে মডার্ন যে মণিপুর জায়গাটা, ওটা দেখতে পাচ্ছেন 1924 থেকে যে ডিপ কালারের সবুজ কালারটা দেখুন, এইখানে এসে কিন্তু রেডিশ কালার চেরি কালার হয়ে গেছে। ওই জায়গাটার কথা পার্টিকুলার বলছি আমি। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে ডিপ যে সবুজ কালার, সেটা কিন্তু অ্যাকচুয়াল কন্ট্রোল ছিল যে আমাদের যে বার্মার যে রুলার। তার দিকে যে হালকা যেটা কালারটা আছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল কন্ট্রোল ছিল হচ্ছে সিয়াম যে প্রভিন্সটা ছিল তাদের আন্ডারে। কিন্তু তারা কি করেছিল 1819 থেকে 24-এর মধ্যে, তারা কি করে আরাকান যে প্রভিন্স মণিপুর বর্তমানে যেটা আছে সেখানে দখল করেছিল। কিন্তু 1826 থেকে যখন যুদ্ধে হেরে গেল, ইয়ানদেবু সে সাইন ট্রিটিটা হলো, তার মাধ্যমে তারা কি করলো, ওই মণিপুরের যে আরাকান জায়গাটা তো নিলই, তার সাথে হচ্ছে এই যে আমি রেডিশ কালার যে জায়গাটা দেখিয়েছিলাম সেই প্রভিন্সটা নিয়ে নিল। বোঝা গেল? একদম একদম নিট অ্যান্ড ক্লিয়ার। দুটো ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এক্সপ্লেনেশনটা দেখে নিন। The Burmese rulers captured the areas around the modern Manipur in 1813 and Assam in 1817-1819. The British tried to avoid the clash. ব্রিটিশ কিন্তু চাইছিল না তাদের সাথে যুদ্ধ করতে, এরা সমঝোতার কথা চেয়েছিল, কিন্তু বার্মিস রুরালরা তারা কিন্তু সমঝোতায় আসেনি। তাদের মধ্যে কি আক্রমণাত্মক মনোভাব ছিল, ক্যাপচারিং এর মনোভাব ছিল। তারপরে কি করলো, সেন্ড সাম পিসফুল প্রপোজালস। তা ব্রিটিশরা কিন্তু পিসফুল প্রপোজাল দিয়েছিল, বাট হোয়েন নাথিং ফ্রুটফুল অ্যাচিভ, মানে দেওয়া সত্ত্বেও দেখা গেল লাস্টের দিকে মণিপুর থেকে শুরু করে নর্থ ইস্টার্ন যে আমাদের ফ্রন্টিয়ার রিজন ছিল, অর্থাৎ এখন নাগাল্যান্ড আসামের যে জায়গাটুকু, সেগুলো তারা ক্যাপচারিং করতে শুরু করলো। তখন কি করলো, ব্রিটিশ তৎকালীন যে গভর্নর জেনারেল ছিল 1826 সালে, লর্ড আমহার্স্ট, সে সৈন্য প্রেরণ করলো। সে সৈন্য দিল এবং তাদের সাথে যুদ্ধ হলো এবং বার্মিজরা শোচনীয়ভাবে পরাজিত হলো, ব্রিটিশদের জয়লাভ করলো। ব্রিটিশরা যখন যে জয়লাভ করেছে, তখন লাডাওয়াস ঠিক করলো আমি তো ওই জায়গাগুলো তো যেগুলো তারা নিয়েছিল বার্মিজরা, তাগুলো নেবই, তারপরেও আবার বার্মাদের জায়গা নিয়ে নিল, যেটা হচ্ছে আমি যেটা রেডিশ কালার দেখালাম, যে আরাকান প্রভিন্স বর্তমানে যেটা, সেটা অবধি যে ব্রিটিশ আর্মি ক্যাপচার করে নিল। বোঝা গেল? এবং যে এই যে ট্রিটিটা বললাম, এটা 1826-এর এই যুদ্ধের বিরতি যেটা ট্রিটি হয়েছিল, সেটা হচ্ছে ট্রিটি অফ ইয়ান্দাবুর। বোঝা গেল? কোন ট্রিটি হলো? ট্রিটি অফ ইয়ান্দাবুর। আচ্ছা, এবং এখানে আরেকটা ইনফরমেশন, যে ব্রিটিশ সাইড থেকে কে যুদ্ধে, মানে যারা যুদ্ধ করেছিল, কে ছিল, জেনারেল স্যার আর্চিবাল্ড ক্যাম্বেল। নামটা খুব আসে, যে প্রথম ইঙ্গো বার্মিজ যুদ্ধে কে আবার ব্রিটিশ পক্ষ থেকে লড়েছিল, কি হবে, জেনারেল স্যার আর্চিবাল্ড ক্যাম্বেল। আর ওইদিকে আমাদের যে ছিল বার্মিজ সাইড থেকে কে ছিল, গভর্নর অফ দ্য লেগিয়াং মাহামিন হেল্লা ক্যাও হিতিন। নামটা কি ছিল, মাহামিন হেল্লা ক্যাও হিতিন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেম দ্য প্রাইম মিনিস্টার who tried to block Indian independence several times in his political career. আচ্ছা, মানে তার পলিটিক্যাল ক্যারিয়ার অনেকবার যে মানে আমাদের যে ব্রিটিশদের থেকে যে ভারতবর্ষের স্বাধীনতা গ্রহণ, সেটা ব্লক করে দিয়েছিল। সে চাইছিল না যে ভারতীয়দের স্বাধীন করতে, মানে ভারতীয়দের স্বাধীনতা দিতে তার অসুবিধে ছিল বা তার পার্সোনালি প্রবলেম ছিল। কার ছিল সেটি দেখে নিই আমরা। উইনস্টন চার্চিল। এক্সপ্রেশন দেখে নেব। The Prime Minister, the former Prime Minister of England, এটা former Prime Minister হবে of England, Winston Churchill, who had long been the leader of the movement to block the Indian independence. বোঝা গেল? আচ্ছা, নেক্সট। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল, ভালো করে দেখবেন। What was the actual cause to shift capital from Calcutta to Delhi in British India? আমাদের যে বঙ্গভঙ্গের পরে দেখা যায় 1905 বঙ্গভঙ্গ, 1911 ক্যাপিটাল শিফটমেন্ট হলো ক্যালকাটা টু দিল্লি। এর পেছনে কারণটা কি ছিল? ব্রিটিশরা যে কারণটা দেখিয়েছিল সেটা খুব মানে যে ক্যালকাটা যে জায়গাটি ছিল সেটা ইস্টার্ন সাইডে ছিল, অবভিয়াসলি আমরা জানি। তো একটা ইস্টার্ন সাইডে মানে রাজধানী রেখে পুরো দেশকে কন্ট্রোল করা কোয়াইট টাফ। তারা দেখিয়েছিল যে শাসনতান্ত্রিক সুবিধার জন্য তারা কি করলো, জায়গাটাকে স্থানান্তর করলো। বাট এর পেছনে আর একটা উদ্দেশ্য কাজ করে, যেটা হচ্ছে রিয়েল উদ্দেশ্য। 1905 বঙ্গভঙ্গ, তারপরে কি হলো, বেঙ্গলকে কেন্দ্র করে, বিশেষ করে ক্যালকাটাকে কেন্দ্র করে অনেক গুপ্ত সমিতি, বিপ্লবী সমিতি, রেভলিউশনারি অর্গানাইজেশন লাইক অনুশীলন সমিতি,
এরকম কিছু দল, যুগান্তর দল গঠন করলো। তারা কি করতো? তারা গোপনে কিছু হত্যা এবং লুটতরাজ করতো। কাদের হত্যা করতো? অত্যাচারী ব্রিটিশ শাসকদের। এবং কাদের লুট করতো? যারা ছিল হচ্ছে লোভী জমিদার, লোভী হচ্ছে মহাজন এবং ইংরেজদের কাছ থেকে। তারা কাজটা ভালোই করছিল, বাট এটা কিন্তু ব্রিটিশদের একটা হচ্ছে দম বন্ধ করে দিয়েছিল। তারা কোনো কিছু ফ্রিতে করতে পারছিল না। কারণ আমরা জানি পর পর কিছু বড়লাট থেকে শুরু করে কিছু সিভিল সার্ভেন্টদের মৃত্যু, মানে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছিল যে এইভাবে যদি ক্যালকাটাকে অসুরক্ষিত অবস্থায় রাখা যায়, তা কোনো না কোনো দিন ক্যালকাটা তাদের হাত থেকে বেরিয়ে যাবে, তার রাজধানী শহর ব্রিটিশ হাত থেকে বেরিয়ে যাবে। এই ভয়টার জন্যই তারা কিন্তু কি করলো, দিল্লিতে স্থানান্তর করলো। কারণ জানে দিল্লিতে রাজধানী হলে পুরো ফোকাসড কী হবে, ক্যালকাটা থেকে দিল্লিতে চলে আসবে। এবং একটা যখন কোনো রকম গঠিত একটা অর্গানাইজেশন, মানে ওয়েল এস্টাবলিশড অর্গানাইজেশন, তাদের একটা ব্রাঞ্চ দিল্লি থেকে আবার সেরকম ফুল ফোর্সে কাজ করবে, এটা কিন্তু করাটা কোয়াইট টাফ। কারণ বেঙ্গলের যারা ছিল বিপ্লবী, তারা বেঙ্গল সম্পর্কে ভালো জানতো, বেঙ্গলের পলিটিক্যাল, বেঙ্গলের সোশ্যাল সমস্ত কিছু যারা ভালো করে জানতো, কালচার টালচার। তো তাদের পক্ষে কি করে দিল্লিতে গিয়ে সেরকম করা সম্ভব? সম্ভব না। এই জন্য কি হলো, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে প্ল্যানিংটাকে মানে বানচাল করে দেওয়ার জন্য, এবং বলতে পারি পুরো দেশের ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যারা বঙ্গভঙ্গ করেছে তার ব্লান্ডার ছিল একটা, ব্রিটিশদের ফেলিয়ার ছিল, তারা কিন্তু বাধ্য হলো বঙ্গভঙ্গ রোধ করতে। তাদের যে ফেলিয়ারটাকে তারা মানে ধামাচাপা দিতে গিয়ে তারা কিন্তু রাজধানী স্থানান্তর করলো। বোঝা গেল? তার অ্যাকচুয়াল কারণটা ছিল সি, দ্য সিচুয়েশন ওয়াজ গ্র্যাজুয়ালি গোয়িং বিয়ন্ড কন্ট্রোল থ্রু দ্য রিজিয়াস এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন বেঙ্গল। স্বতন্ত্র যে আন্দোলন চলছিল, স্বতন্ত্র যে বিদ্রোহ চলছিল, তার হাত থেকে বেরিয়ে গেছিল। এইটাকে আটকাতে গিয়ে তারা কিন্তু রাজধানী স্থানান্তর করলো। বোঝা গেল অ্যাকচুয়াল কজটা? আর একটু দেখিয়ে দিই। In the year of 1911, Calcutta became the former capital of the British India and it was shifted to Delhi. The decision was taken during the reign of Lord Hardinge, the then Viceroy for India. But Hardinge's explanation was that Calcutta was located in the extreme east, so the capital should be centralized. এটা হার্ডিংয়ের উক্তি ছিল, বাট এটা সত্যি নয়, for betterment. Though যদিও historians stated actual cause is that in Bengal the situation was gradually going beyond control and rigorous extremist movement was giving sleepless nights to the British Raj. রাতের ঘুম কেড়ে নিয়েছিল ব্রিটিশ যারা শাসন করত। আচ্ছা, বোঝা গেল? সম্পূর্ণ ক্লিয়ার হলো? এই জায়গাগুলো নোট ডাউন করে নিন, পেন এবং কপি নিয়ে বসতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন নোট ডাউন করতে হবে, এবং একটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আপনাকে বলে দিচ্ছি, সেগুলো নোট ডাউন করুন আপকামিং এক্সামগুলোর জন্য। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড? আমি আগের দিনও বলেছি, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি। হোয়াট ইজ ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড? ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড কি? আগের দিন কোশ্চেন ছিল ম্যাকডোনাল্ডে কবে সাইন হয়েছিল। আচ্ছা, দেখে নিই আমি। কমিউনাল অ্যাওয়ার্ড 1932 বলা ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড। আচ্ছা, দেখে নিই। On August 16, 1932, the British Prime Minister ম্যাকডোনাল্ড announced the Communal Award. বোঝা গেল? কে তারা অ্যানাউন্স করেছিল? ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ড। বোঝা গেল? Thus, it is also known as the Macdonald Award. The Communal Award was basically a proposal on the minority representation. The Communal Award, also known as Macdonald Award, was announced after Round Table Conference. বোঝা গেল? 1939-32 যে রাউন্ড টেবিল কনফারেন্সগুলো চলেছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তারপরেই কিন্তু এই ম্যাকডোনাল্ড বা কমিউনাল অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স করা হলো। বোঝা গেল? And extending the separate electorate to depressed classes and other minorities. মানে যারা ছিল নিচু জাত বা ডিপ্রেসড ক্লাস, তাদের জন্য হচ্ছে সেপারেট ইলেকটোরেট করতে, তো তাদের প্রতিনিধিত্ব তারাই একমাত্র ভোট দিতে পারবে। বোঝা গেল? 1999 যে মল্লেমিন্টো সংস্কার ছিল, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা, তাই 1932 পরে দেখা গেল ডিপ্রেসড যারা ক্লাস ছিল তাদের জন্য পার্টিকুলার সেপারেট ইলেকটোরেট ব্যবস্থা করা হলো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, হু কল্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ ডিসলয়াল বাবুস? অসৎ বাবু। বাবু শ্রেণীর প্রতিনিধি কারা? যারা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়, তারা হচ্ছে বাবু শ্রেণীর প্রতিনিধি। বোঝা গেল? আচ্ছা, তা কংগ্রেসকে সাধারণত বাবু শ্রেণীর প্রতিনিধি, অসৎ বাবু, অসৎ বাঙালি বাবু এ ধরনের আখ্যা কে দিয়েছিল? মানুষটা একজনাই, সেটা হচ্ছে লর্ড ডাফরিন। যখন আমাদের অ্যালান অক্টোবর হিউম 1885 বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল কলেজে, সংস্কৃত কলেজে
যখন হচ্ছে ফার্স্ট অধিবেশন বসলো জাতীয় কংগ্রেসের, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, ঠিক সেই সময় সেই তৎকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। সেই রকম মন্তব্য করেছিলেন। বোঝা গেল কি বলেছিলেন? 1887 Dufferin attacked the early nationalists in a speech as a ridiculed it as representative of Indian National Congress only as a microscopic minority. কি বলেছিল? Microscopic minority of the people. British officials criticized the nationalists and branded it as leader. লিডারদের কি বললো? disloyal বাবুস বা violent villains. দুটো ইম্পর্টেন্ট, আমি একটা দিয়েছি ভায়োলেন্ট ভিলেন হিসেবেও কিন্তু আসতে পারে কোশ্চেনটা। বোঝা গেল? এই দুটো কিন্তু নোট ডাউন করতে হবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স কন্টেইন দ্য টেরিটরিজ লাইং বিটুইন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স কন্টেইন দ্য টেরিটরিজ লাইং বিটুইন। অপশনটা কি হবে? দ্য নিউলি ডিফাইন্ড ফ্রন্টিয়ার আফগানিস্তান অ্যান্ড দ্য আপার কোর্স অফ রিভার ইন্দাস। তাহলে কোশ্চেনটা আরেকবার বলে দিই। দ্য নিউলি ডিফাইন্ড ফ্রন্টিয়ার আফগানিস্তান অ্যান্ড দ্য আপার কোর্স অফ রিভার ইন্দাস। বোঝা গেল? আচ্ছা, এখানে জাস্ট ম্যাপটা দেখুন ভালো করে, এটা ম্যাপ দিয়ে বোঝাবো। 1909-এর ম্যাপ এটা। এখানে যে ইয়েলোইশ পার্টটা দেখতে পাচ্ছেন, এটা ইনডিরেক্ট রুল। ইনডিরেক্ট রুল মানে এখানে কিছু ট্রাইবাল কমিউনিটি দ্বারা এই জায়গাগুলো শাসন করা হতো। এখানে আরেকটা যে কালার দেখতে পাচ্ছেন অনেকটা বেগুনি কালারে, সেটা কী কালার? ভায়োলেট কালারে, সেটা ডিরেক্ট ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। বোঝা গেল? এর সাথে আরেকটা জিনিস বুঝুন, সেম ম্যাপ, জাস্ট কালারটা চেঞ্জ। ইয়েলোইশ কালার সেটাও ইনডিরেক্ট রুল করেছে। যে সবুজ কালারটা আছে, গ্রিন কালারটা, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। বোঝা গেল? তৎকালীন জম্মু কাশ্মীর। হ্যাঁ, আরেকটা যে কালারটা আছে যেটা হচ্ছে আমাদের চেরি কালার যেটা বলি আমরা, সেই কালারটাতে কিন্তু এই কালারটা সেম, যেটা আমি বললাম ভায়োলেন্ট কালার, সেটা হচ্ছে ডিরেক্ট ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। 1909-এর ম্যাপ। এখানে আরেকটা কথা, এখানে যে নাম্বারিং করে ইয়েলোইশ কালারগুলো দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে যে দেখে নিন। এই যে পুরোটা যে কালারটা দেওয়া আছে চেরি কালারে, এরিয়া আন্ডার ডিরেক্ট ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। সবুজ কালার হচ্ছে কাশ্মীর। তারপরে হচ্ছে ইয়েলো কালারের সাউদার্ন রাজস্থান। তারপরে 2 নম্বর হচ্ছে নর্দার্ন রাজস্থান। 3 হচ্ছে ট্রাইবাল এরিয়াস। 4 হচ্ছে সোয়াট। 5 হচ্ছে চিতাল। বোঝা গেল? এই ট্রাইবালগুলির দ্বারা তাদেরকে শাসন করা হতো। In 1897-98, there was a rising in the northern east. After long a consideration, it was decided at the close of 1901 to create a northwest frontier province under a chief commissioner directly subordinate to the government of India. Thus, a policy of colonizations was mingled of India. Thus, a policy of the colonization was mingled with the forceful separation. Now, new province contained the territories lying between the newly defined frontier of Afghanistan and the upper course of the river Indus. Lord Curzon was responsible for the creation of the new province. এটা নর্থ ওয়েস্ট যে ফ্রন্টিয়ার যেটা বলছি, সেটা ক্রিয়েট করেছিল লর্ড কার্জন। সেটা কার মধ্যে ক্রিয়েট করা হয়েছিল? সেটা হচ্ছে, আমাকে বলে দিই, লাইং বিটুইন দ্য নিউলি ডিফাইন্ড ফ্রন্টিয়ার আফগানিস্তান অ্যান্ড দ্য আপার কোর্স অফ রিভার ইন্দাস। এবং সেটা কবে এসেছিল পলিটিক্যাল ম্যাপটা? 1901। বোঝা গেল? 1909-এর ম্যাপ দেখিয়েছি, অ্যাকচুয়ালি 1901 থেকে এই ম্যাপটা তৈরি হয়েছিল। এরকম শাসনতান্ত্রিক ম্যাপটা, পলিটিক্যাল ম্যাপ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। ডিউরিং হুজ গভর্নরশিপ ওয়াজ মিরাট মেড দ্য আর্টিলারি হেডকোয়ার্টার্স অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। বোঝা গেল? অর্থাৎ কার আমলে, কার হচ্ছে গভর্নরশিপে, জেনারেলশিপে মিরাটকে আর্টিলারি হেডকোয়ার্টার বানানো হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। বোঝা গেল? দেখে নিই আমরা লর্ড ডালহাউসি। এখানে কিছু এক্সপ্লেনেশন দেবো। দ্য কুল হিল টাউন, মানে আমাদের লর্ড ডালহাউসির আমলে কি কি হয়েছে দেখে নিই আমরা। দ্য কুল হিল টাউন অফ সিমলা ওয়াজ মেড দ্য সামার ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। দ্য আর্টিলারি হেডকোয়ার্টার্স অফ দ্য আর্মি ওয়াজ মুভ ফ্রম দ্য ক্যালকাটা টু মিরাট। বোঝা গেল? The army headquarters was shifted to Simla. It was during Lord Dalhousy's time that Gurkha regiments came into force. বোঝা গেল? The postal system was improved and all the important towns were linked by the telegraph lines. আরেকটা information, the important reforms during the period
ওয়াজ উডস ডিসপ্যাচ অফ 1854। বোঝা গেল? এই 5টা পয়েন্ট নোট ডাউন করে নিতে হবে। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। ডিউরিং দ্য হুজ গভর্নর জেনারেলশিপ অর গুর্খা রেজিমেন্ট কেম ইন্টু ফোর্স। এই মাত্র বললাম কি হবে, লর্ড ডালহৌসি। আচ্ছা, লর্ড ডালহৌসি সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দেখে নিন। দ্য কুল হিল টাউন অফ সিমলা ওয়াজ মেড দ্য সামার ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। The artillery headquarters of the army was moved from Calcutta to Meerut. The army headquarters was shifted to Simla. It was during the Lord Dalhousie time that Gurkha regiments came into force. এই পয়েন্টটাকে হাইলাইট করুন ভালো করে। The postal system was improved and all the important towns were linked by the telegraph lines. The important reform during this period was wood dispatch. wood dispatch 1854 সেটা কিন্তু লর্ড ডালহৌসির আমল হয়েছিল। পোস্টাল সিস্টেম সেও লর্ড ডালহৌসি, রেলওয়ে লর্ড ডালহৌসি, আর্মি হেডকোয়ার্টার্স সিমলাতে সেটা লর্ড ডালহৌসি। এতগুলো পয়েন্ট নোট ডাউন করতে হবে। বোঝা গেল? হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ফর দ্য প্রেসিডেন্সি অফ দ্য বেঙ্গল? কি হবে অ্যান্সারটা দেখে নিই। লর্ড কার্জন ফার্স্ট অপশন আছে, লর্ড ক্যানিং আছে, ফ্রেডরিক জে হ্যালিডে আছে এবং লর্ড ডালহৌসি আছে। কি হবে? ফ্রেডরিক জে হ্যালিডে। এখানে যে পলিটিক্যাল ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, সে পলিটিক্যাল ম্যাপের রেড কালারে যেটা আছে সেটা অ্যাকচুয়াল হচ্ছে অখণ্ড বাংলা। এটা নর্থ ইস্ট কিন্তু ধরে নিচ্ছে, কিন্তু এখানে যে কালারফুল যে ইন্ডিয়ান ম্যাপের মধ্যে যে কালারফুল যে জায়গাগুলো আছে ভালো করে বুঝুন, সে জায়গাগুলো কিন্তু মেন নোট ডাউন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, কি নোট ডাউন করতে হবে? এখানে দেখুন, ফার্স্টে রেডিস দিয়ে শুরু করি, যেটা লোয়ার বেঙ্গল লেখা আছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছেন যেটা যুক্তরাষ্ট্র ছিল, যেটা উত্তরপ্রদেশ বর্তমানে, তার আগে মধ্যপ্রদেশের মিডিলটা দেওয়া আছে ইয়েলোইশ কালারে, তারপরে গেরুয়া কালার সামান্য আছে যেটা বর্তমানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছুটা, এবং কিছুটা পাঞ্জাবের কিছুটা আছে। তারপরে যেটা আছে কিছুটা পাকিস্তান বর্তমানে, কিছুটা পাঞ্জাব এবং হরিয়ানা, তারপরে কি আছে জম্মু কাশ্মীর। এই টোটাল যে শাসনতান্ত্রিক যে ব্যাপারটা সেটা কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সি কন্ট্রোল করতো। আচ্ছা, বেঙ্গল প্রেসিডেন্সি বলতে আমরা যে রেডিশ কালারটাকে বলছি না, ইভেন এই যে আমরা যেটা বললাম যে আরাকান, যে নিচের দিকে বেঙ্গলের নিচের দিকে যে প্রভিন্সটা আছে একদম থিন যে লাইনটা সবুজ কালারের, সেটাও কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সি দ্বারা প্রভাবিত হচ্ছে। এটা অবভিয়াসলি 1826 এর পর, কারণ 1826 কিন্তু এই জায়গাটা ব্রিটিশ আর্মি দখল করে নিয়েছিল। কার কাছ থেকে? ব্রহ্মদেশের কাছ থেকে। বোঝা গেল? তা এই জায়গাটা ভালো ভালো করে দেখুন, এই যে টোটালটা ছিল কিন্তু বেঙ্গল প্রভিন্স। বেঙ্গল প্রভিন্স বলতে আমাদের যে ধারণাটা ছিল শুধুমাত্র আজকের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, সেটা মিলিয়ে বেঙ্গল প্রভিন্স, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ বেঙ্গল প্রভিন্স যেটা বলবে সেই জায়গা কিন্তু পলিটিক্যাল ম্যাপে সেখানে চলে আছে, বাংলা, বিহার, উড়িষ্যা আর আসামের কিছুটা, এইটা বেঙ্গল প্রভিন্স ঠিক আছে। বাট বেঙ্গল প্রভিন্স থেকে বেঙ্গল যে প্রেসিডেন্সি, বেঙ্গল প্রভিন্স আর বেঙ্গল প্রেসিডেন্সি দুটো ডিফারেন্স। বেঙ্গল প্রভিন্স জায়গাটা ছিল বলতে গেলে বর্তমানে বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের কিছুটা অংশ নিয়ে এবং কিছুটা নর্থ ইস্টের থেকে নিয়েছিল। বোঝা গেল? কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির যে শাসনতান্ত্রিক যে কন্ট্রোল যে ব্যাপারটা, টোটালটা কিন্তু কালারফুল করা আছে ম্যাপের মধ্যে। এই ম্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট এবং অ্যাকুরেট ম্যাপ। এই ম্যাপটাকে ডাউনলোড করে রেখে দিন। আপনাদের কোনো রকম কিছু লিখতে গেলে বা কোনো কিছু অপশনাল লিখছেন, সেখানে কিন্তু আপনারা এখানে একটা রাফ ডায়াগ্রাম করে দিতে পারেন। বোঝা গেল? আচ্ছা, আজকে শেষ কোশ্চেন, তার আগে আমি এই কোশ্চেনটার একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই। ডিউরিং দ্য টাইমস অফ লর্ড ডালহৌসি, তখন কে ছিল? যখন বেঙ্গলের যে লেফটেন্যান্ট যে হচ্ছে, কোশ্চেনটা দেখে নিন, আমাদের যে বেঙ্গলের ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর মানে অ্যাপয়েন্ট করছি, তখন কিন্তু আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ডালহৌসি। ডিউরিং দ্য টাইমস অফ লর্ড ডালহৌসি, এ সেপারেট লেফটেন্যান্ট গভর্নর ওয়াজ অ্যাপয়েন্টেড for the presidency of Bengal so that it could immediately relieve the Governor General of India from the pressure of local administration in April 1854. বোঝা গেল? আচ্ছা, in 1854 Frederick J. Halliday was appointed the first Lieutenant Governor General of Bengal under the provision of the Charter Act 1853. Charter Act 1853 মাধ্যমে ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? ফ্রেডরিক জে হ্যালিডে অ্যাপয়েন্ট হয়েছিল। এখানে কোনো কনফিউশন করার কিছু নেই, এখানে টোটালটা ভালো করে দেখবেন ভিডিওটা, তার সাথে ম্যাপটাও দেখবেন, ফুললি ক্লিয়ার হয়ে যাবে, একদম A to Z ক্লিয়ার হবে। বোঝা গেল? আজকে লাস্ট কোশ্চেন 154। দেয়ার ওয়ার 6 মেন সেন্টার্স অফ রিভল্ট
ইন দ্য রিজিয়ন নেমলি কানপুর। আমি এখানে 5টা রিজিয়ন বলছি, আরেকটা রিজিয়ন জানতে যেটা মেন 6টা সেন্টার ছিল, যেখানে হচ্ছে কিন্তু আমাদের যে মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যাকে আমরা বলি, এটা সব থেকে বেশি প্রভাব পড়েছিল। কি ছিল? কানপুর, আর একটা নাম অপশানে দিয়ে দিয়েছি, আর একটা ছিল বেরেলি, ঝান্সি, গোয়ালিয়র, আরা অ্যান্ড বিহার। আর একটা কোনটা ছিল? এবং লখনৌ ছিল। বোঝা গেল? দেখিনি। ইন্ডিয়ান মিউটিনি অলসো কল দ্য সেপাই মিউটিনি or first war of independence, widespread but unsuccessful। আমাদের মহাবিদ্রোহ কিন্তু সাকসেসফুল ছিল না, এটা কিন্তু আনসাকসেসফুল ছিল। তার কারণ আমি আগের দিন বলেছি যে সমস্ত শ্রেণীর লোক কিন্তু এখানে অংশগ্রহণ করেনি। স্পেশালি আমাদের যারা ছিল শিক্ষিত মধ্যবিত্ত তারা কিন্তু এটা থেকে দূরে ছিল। সমস্ত জায়গার লোকের অংশগ্রহণ করেনি। সাউথে এই প্রভাবটা অনেকটাই কম ছিল। এদিকের দিকে যদি রাজস্থান যে জায়গাটা বর্তমানে, সেই জায়গাটা ধরি জয়পুর, উদয়পুর, সমস্ত জায়গাটা এখানে ছিল। এইদিকে যদি ধরি আমরা যে নর্থের যে সাইডটা, উত্তর ভারতে বাদে নর্থ ইস্ট, ওইখানে কোনো প্রভাব পড়েনি, তেমন কোনো প্রভাব পড়েনি। বাংলায় ছিল মিডিয়াম প্রভাব ছিল, অতটা প্রভাব না ছিল, অতটা নয়। মেনলি যে জায়গাগুলো ছিল কানপুর, লখনৌ, বেরেলি, তো মধ্য ভারত এবং কিছুটা উত্তর ভারত দিয়ে এই প্রভাবটা ছিল। বিহার বর্তমানে যেটা আছে, ঝান্সি ছিল, ঝান্সি রানী যে লিড করেছিল, গোয়ালিয়র ছিল, আর বিহারে কি ছিল? কুনওয়ার সিং ছিল। আচ্ছা, লখনৌ বেগম হজরত মহল ছিল। আচ্ছা, কানপুরে কে ছিল? নানা সাহেব তাতিয়া টোপ। বোঝা গেল? বেরেলি কি ছিল? এইটা কিন্তু আপনাদের কমেন্টে বলতে হবে যে বেরেলি থেকে কে লিড করেছিল। এটা কিন্তু আপনাদের কাছে কোশ্চেনটা থাকলো আজকে। কমেন্ট করবেন যে বেরেলি থেকে কে লিড করেছিল মহাবিদ্রোহকে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা কোন জায়গা ছিল? দিল্লি, যে আগ্রার যে জায়গাটা বলবো, দিল্লি এবং আগ্রা। দিল্লি থেকে কে লিড করেছিল? শাহ আলম টু, নাকি? ঠিক বললাম তো? না, ঠিক বলিনি। তাহলে কি হবে সেটা আপনাদের বলতে হবে, আমি ইচ্ছা করে ভুল বললাম। বাহাদুর শাহ জাফর ছিল। ঠিক আছে। তারপরে আগ্রা থেকে কে ছিল সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। বোঝা গেল? দুটো, একটা আগ্রা আর একটা হচ্ছে বেরেলি। কে লিড করেছিল সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে কমেন্ট সেকশানে। তাহলে এইখানে যে আমি প্রশ্নটা দিয়েছিলাম যে 6টা যে মেন জায়গা ছিল, তার আরেকবার নোট ডাউন করে নিন, কোনো সময় ভুল না হয়। কানপুর, লখনৌ, দিল্লি, আগ্রা। কি ছিল? দিল্লি, আগ্রা, কানপুর, লখনৌ, বেরেলি, ঝাঁসি, গোয়ালিয়র, আরা। বোঝা গেল? কানপুর, লখনৌ, বেরেলি, ঝাঁসি, গোয়ালিয়র, আরা ইন বিহার। এই জায়গাটা ছিল 6টা মেন। দিল্লি অবভিয়াসলি ছিল, কিন্তু দিল্লি থেকে বিদ্রোহটা ক্রমশ অন্যদিকে ছড়িয়ে পড়েছিল। বোঝা গেল? আর কোন জায়গাটা প্রথম শুরু হয় এই বিদ্রোহটা? মিরাট সেনা ছাউনিতে। বোঝা গেল? আমাদের বাংলায় কোথায় শুরু হয়? বাংলায় ব্যারাকপুরে। কার নেতৃত্বে হয়? মঙ্গল পাণ্ডে। এই জায়গাগুলো কিন্তু একদম নোট ডাউন করতে হবে। মহাবিদ্রোহ সম্পর্কে আমি অনেক কোশ্চেন দিয়েছি আগের ভিডিওগুলোতে, আগের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্টস করছেন না, কমেন্টস কিন্তু অনেক কমে যাচ্ছে। তাহলে ভিডিওটা কেমন হচ্ছে আমরা কী করে বুঝবো? আজকে নিউ প্যাটার্নের ভিডিওটা আনলাম। আপনারা কমেন্টস করুন, ভালো লাগলে বলবেন, কোথাও কোনো যদি খারাপ লাগে সেটাও বলবেন। সমস্ত রকম ফিডব্যাক দেওয়ার আপনাদের রাইট আছে, ফিডব্যাক দিন, কমেন্টসে ফিডব্যাক দেবেন এবং স্টে সেফ, স্টে টিউনড।